4 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল, যেটা আমার সকল কর্মচারী বন্ধুদেরকে শেয়ার করব। আপনারা প্রত্যেকেই জানেন, ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য সরকার, সেই রিপোর্ট কি এডিটেবল? এটা কি জানেন এডিট করা যায় কি না, বা রাজ্য সরকার যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টটা এডিট হয়েছে কি না তাও কিন্তু আমরা জানি না। জানবো আজকে আইনজীবী চাঞ্চল্যকর যে দাবি করেছে, কি দাবি করেছে আমরা বিস্তারিতভাবে জানবো এই প্রতিবেদনে। তাই চলুন দেখে নেওয়া যাক কী বলেছে এই প্রতিবেদনটিতে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কিন্তু দীর্ঘদিন ধরে বার করছিল না, রাজ্য সরকার দিতে চাইছিল না। কেন? এমন কিছু তথ্য বা এমন কিছু জিনিস রয়েছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে, যেটা কিন্তু সরকারি কর্মচারী বন্ধুদের পক্ষে রয়েছে। সেই জিনিসগুলো কিন্তু দিতে চাইছিল না রাজ্য সরকার, দীর্ঘদিন ধরে আটকে রেখেছিল। কিন্তু দীর্ঘদিন আইনি লড়াইয়ের ফলে সেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হয়েছে যে ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা এডিটেবল কিনা, বা কোনো কারণে কোনো রিপোর্ট এডিট হয়ে গেছে কিনা, এডিট করে রাজ্য সরকার হয়তো কোর্টে পেশ করেছে। এই চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছে আইনজীবীর কাছ থেকে আমরা একটু জেনে নেব যে কী বলতে চাইছে উনি। চলুন দেখে নেওয়া যাক। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর প্রকাশ্যে এসেছে ষষ্ঠ বেতন কমিশনের বহু প্রতীক্ষিত কিন্তু সুপারিশ। আইনজীবী প্রবীর চ্যাটার্জির মতে তিনি এই সুপারিশের ফলে ডিএ মামলা এক নতুন মোড় নিতে চলেছে। আসুন এই মামলার খুঁটিনাটি জেনে নেওয়া যাক কী বলেছে এই মামলার প্রেক্ষাপট। এই মামলার শুরুটা যখন ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ বাবু তথ্য জানার অধিকার আইনে অর্থাৎ আরটিআই অধীনে ষষ্ঠ বেতন কমিশন সুপারিশের কপি চান, কিন্তু তাকে তা দেওয়া হয়নি। তারপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। আদালত রাজ্য সরকারকে অবিলম্বে কমিশনের সুপারিশ তাদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেয়। এতদূর পর্যন্ত আপনাদের কিন্তু সকলেরই জানা যে আরটিআই রিপোর্ট চেয়েছিল। রিপোর্টে রাজ্য সরকার কিন্তু কোনো রকম তথ্য না দেওয়ার ফলে লাস্টে সেই রিপোর্ট আমরা কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখান থেকে সুপারিশপত্র ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ আছে কিন্তু হাইকোর্টের তরফ থেকে, আদালতের তরফ থেকে। সরকারের গড়িমসি এবং আদালতের হস্তক্ষেপ একটু দেখুন ভালো করে। প্রথম দিকেই রাজ্য সরকার ওয়েবসাইটে এই নথি আপলোড করে, কিন্তু তাতে বেশ কিছু পৃষ্ঠা অনুপস্থিত ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যে পৃষ্ঠাগুলো অনুপস্থিত ছিল সেই পৃষ্ঠাতে এমন কিছু তথ্য নিশ্চয়ই ছিল যে তথ্যগুলি প্রকাশিত হলে রাজ্য সরকারের কর্মী বন্ধু যারা রয়েছেন তাদের পক্ষে হয়তো রায় চলে যেতে পারে। বিশেষভাবে 101 এবং 142 নম্বর পৃষ্ঠা দুটি পাওয়া যাচ্ছিল না। এছাড়াও 13.5 এবং 13.6 এই দুটি পয়েন্ট যেখানে বিভিন্ন ভাতার কথা উল্লেখ ছিল সেগুলিই কিন্তু অনুপস্থিত ছিল। তাহলে বুঝুন বন্ধুরা, আমার সরকারি বন্ধুরা বুঝুন ভালো করে ব্যাপারটা, যে এই দুটি পয়েন্ট এবং এই দুটি পৃষ্ঠা কেন অনুপস্থিত ছিল এই নথি আপলোডের সময়। তাহলে রাজ্য সরকার কি ইচ্ছাকৃতভাবে এই নথি আপলোডের সময় এই পৃষ্ঠাগুলো দেয়নি? প্রশ্ন কিন্তু আমাদের সকলের কাছেই। রাজ্য সরকার প্রথমে এই নথি জনসমক্ষে আনবে না বলে দাবি করলেও আদালতের নির্দেশের পর তা আপলোড করতে কিন্তু বাধ্য হয়, যা থেকে তাদের ভয়ের স্পষ্ট হয়ে ওঠে। তাহলে রাজ্য সরকার কি ভয় পাচ্ছে? এই কয়েকটা পৃষ্ঠা বা এই কয়েকটি পয়েন্ট যদি উল্লেখ করে দেওয়া হয়ে যায় তাহলে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা কিন্তু অনেকটা রায়ের দিকে চলে যেতে পারে তাদের পক্ষে। বিচারপতি অমৃতা সিনহার অনুপস্থিত পৃষ্ঠাগুলি অবিলম্বে সরবরাহ করার নির্দেশ দেন। এরপর 101 নম্বর পৃষ্ঠাটি দেওয়া হলেও 142 নম্বর পৃষ্ঠাটি কিন্তু এখনও পাওয়া যায়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 142 নম্বর পৃষ্ঠাটি গেল কোথায়? আমার সকল কর্মচারী বন্ধুদের একটাই প্রশ্ন, যে 142 নম্বর পৃষ্ঠাটি গেল কোথায়? তাহলে সেই পৃষ্ঠাতে এমন কিছু তথ্য লুকিয়ে রয়েছে যে তথ্যটি আপলোড করলে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের পক্ষে কিন্তু রায় চলে যেতে পারে। আদালত সরকারকে 1 সপ্তাহের মধ্যে এই অনুপস্থিত পৃষ্ঠার প্রিন্ট আউট দেওয়ার বা ওয়েবসাইট আপলোড করার কিন্তু নির্দেশ দিয়েছে। এখন দেখার বিষয় যে এই নম্বর পৃষ্ঠাটি কি রয়েছে, এবং যদি পৃষ্ঠাটি কোনো কারণে এডিট করে দেয় রাজ্য সরকার, তাহলে তার পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছে তাও আলোচনা করব আজকে। তাই একটু দেখুন একটু শুনুন ধৈর্য ধরে। ডিএ মামলার উপর প্রভাব। আইনজীবী
প্রবীর চ্যাটার্জির মতে 800 পৃষ্ঠার এই সুপারিশ ডিএ মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি মনে করেন এই নথিতে এমন কিছু ভ্রান্তি থাকতে পারে যা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার দাবিকে আরও শক্তিশালী করবে। সরকারের এই নথি প্রকাশে অনিচ্ছা থেকে অনুমান করা যায় যে এতে এমন কিছু তথ্য থাকতে পারে যা তাদের বিপাকে ফেলতে পারে। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু বিপাকে পড়তে চলেছে এই দুটি নথি বা এই নথিগুলো যদি প্রকাশিত হয়ে যায়। তাই এই নথিগুলো প্রত্যেকেই আমরা একটা ভয়ের জায়গা তৈরি করছে যে এই নথিগুলো কোনো এডিট করে দেবে না তো রাজ্য সরকার। যদি নথির সত্যতা কিভাবে যাচাই করে, অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে সরকার ওয়েবসাইটে আপলোড করার আগে নথি সম্পাদনা বা এডিট করতে পারে। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে যদি এই ধরনের কোনো ভ্রান্তি বা সম্পাদনার প্রমাণ পাওয়া যায় তবে মামলাকারীরা নতুন করে রিট পিটিশন দাখিল করতে পারেন। প্রবীরবাবু জানিয়েছেন যে এই নথিগুলি কোনো কারচুপির প্রমাণ পেলে তিনি তা সুপ্রিম কোর্টে পেশ করবেন। ইউনিটি ফোরামের ভূমিকা কি একটু দেখে নিই ভালো করে, কারণ প্রবীরবাবু ইউনিটি ফোরামের বিশেষ করে দেবপ্রসাদ হালদারের ভূমিকায় কিন্তু প্রশংসা করেছেন। তিনি আইনি লড়াইয়ের ফলেই এই সুপারিশ প্রকাশ্যে এসেছে। তিনি জোর দিয়ে বলেন যে শুধুমাত্র তাদের আইনি প্রচেষ্টার ফলেই এই নথি প্রকাশ করা হয়েছে। আইনি লড়াইয়ের গুরুত্ব কিন্তু অবশ্যই রয়েছে। প্রবীরবাবু এবং এই আবারও আইনি লড়াইয়ের গুরুত্বের কথা তুলে ধরেছেন এবং আদালতের নির্দেশে সরকারের এই নথি প্রকাশ করতে বাধ্য হয়েছে, যা আইনি লড়াইয়ের কার্যকারিতাকে প্রমাণ করে। তবে তিনি শেষে বলেন যে আদালতের নির্দেশেই সর্বোচ্চ এবং অন্য যে কোনো প্রতিবাদের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। আমাদের প্রত্যেক কর্মচারীর কিন্তু চোখ থাকবে এই যে গুরুত্বপূর্ণ নথিগুলি রাজ্য সরকার আপলোড করে কিনা তাদের নিজস্ব ওয়েবসাইটে, এবং যদি আপলোড করে থাকে সেই আপলোড তথ্য সঠিক কিনা বা কোনো এডিট করা হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু চোখ থাকছে আমার সকল কর্মচারী বন্ধুদের। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছিলাম, আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।